আপনি যখন ডুম্বুর লেকের দিকে তাকান অবশ্যই দেখবেন নীল জল, সবুজ দ্বীপ, নৌকা ভাসছে, পাখি উঠছে। একটা শান্ত সুন্দর দৃশ্য। অনেকের কাছে এটা ত্রিপুরার সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। কিন্তু যদি আমি বলি এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক হারানো পৃথিবী। এই জলের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষের খড়, ধানের ক্ষেত, গাছপালা, স্মৃতি, আর সবচেয়ে বড় কথা এই সম্পূর্ণ জীবন ব্যবস্থা। ডুম্বুর শুধু একটি লেক নয়, এটা একটি ইতিহাস, একটি ট্র্যাজেডি আর উন্নয়নের এক কঠিন প্রশ্ন। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। মধ্য ত্রিপুরার গন্ডা তুইসা অঞ্চলে অবস্থিত এই ডুম্বুর লেক আগরতলা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 41 বর্গমাইল জুড়ে বিস্তৃত এই জলরাশির মধ্যে রয়েছে 48টি ছোট ছোট দ্বীপ। আজ এখানে পর্যটকদের ভিড়, নৌকা ভ্রমণ, পরিযায়ী পাখির আগমন, সব কিছু মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয়েছে। কিন্তু এই হ্রদ কি প্রকৃতির সৃষ্টি নাকি মানব সৃষ্টি? এটি তৈরি হয়েছে মানুষের সিদ্ধান্তে, একটি প্রকল্পের মাধ্যমে। 1974 সালে শুরু হয় গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। উদ্দেশ্য ছিল গোমতী নদীর উপর একটি বাঁধ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করা। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 15 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এটিকে তখন আধুনিক উন্নয়নের প্রতীক হিসাবে দেখানো হয়। আধুনিক ভারতের মন্দির বলা হয়েছিল। কিন্তু এই উন্নয়নের জন্য যে মূল্য দিতে হয়েছিল তার কথা খুব কমই বলা হয়। ডুম্বুর লেকের নিচে ছিল রাইমা সাইমা উপত্যকা, ত্রিপুরার অন্যতম উর্বর অঞ্চল, যাকে বলা হতো শস্য ভাণ্ডার। উত্তর ভারতের যেমন আর্যাবর্তকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার, তেমনি এই রাইমা সাইমা উপত্যকাকে ত্রিপুরার শস্য ভাণ্ডার বলা হতো। এখানে ধান, শাকসবজি, ফলমূল প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। এই উপত্যকা শুধু কৃষির জন্য গুরুত্বপূর্ণ ছিল না, এটি ছিল মানুষের জীবন, মানুষের সংস্কৃতি এবং পরিচয়ের কেন্দ্র। রিয়াং বা ব্রু, চাকমা এবং ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষ এখানে বাস করত। তাদের জীবন নদী, বন এবং জমির সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। তারা স্থায়ী চাষের পাশাপাশি জুম চাষ করত, একটি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি যেখানে জমিকে পুনরুজ্জীবনের সুযোগ দেওয়া হয়। এই উপত্যকা শুধু খাদ্য উৎপাদন করত না, এটি ছিল জীবন্ত সমাজ। বর্তমানে 66 বছর বয়সী, বা এখন 67 বা 68 হবে, পঞ্চারাম রিয়াং স্মৃতিচারণ করে বলেন, বাঁধ নির্মাণের আগে আমরা প্রচুর পরিমাণে ধান, শাকসবজি ফলাতাম। তখন আমি নিতান্তই একজন বালক ছিলাম, তবু আমার স্পষ্ট মনে আছে আমরা কিভাবে গবাদি পশু পালন করতাম এবং বাগান থেকে ফল সংগ্রহ করতাম। রাইমা সাইমা কোনো সাধারণ উপত্যকা ছিল না, এখানে অনেক বিত্তবান আদিবাসী পরিবার বসবাস করত। আবার অন্যদিকে 71 বছর বয়সী কাইরু স্মৃতি রোমন্থন করে বলেন, তখন গোমতী নদী কোনো স্থির জলাশয় বা হ্রদ ছিল না, বরং তা ছিল আমাদের জীবন রেখা। এখানে পরিবার বাঁশের ভেলায় করে ঘি, তিল, পাট নিয়ে সুদূর নতুন বাজার, মেলাঘর, অমরপুরের বাজারগুলিতে যেত। সেই যাত্রাপথ পাড়ি দিতে তাদের মাসের পর মাস সময় লাগত, আর তাই যাত্রা শুরুর আগে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর কামনায় তারা তীর্থমুখে অবস্থিত স্থানীয় দেবীর আরাধনা করত। এখানে তীর্থমুখ আরাধনার বা উৎসবের একটা গুরুত্ব অবশ্যই তাদের জন্য ছিল। এই স্মৃতিগুলি শুধু অতীতের গল্প নয়, এখানে এমন এক ভূখণ্ডের কথা বলা হয় যা মানুষের দেহ ও আত্মা উভয়কেই পুষ্ট করত, যেখানে সংস্কৃতি, জীবিকা এবং মানুষের মর্যাদা সব কিছুই মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। কিন্তু 1974 সালে সব কিছু নাটকীয়ভাবে বদলে যায়।
গোমতী নদীর উপর বাঁধ নির্মাণ শুরু হয়। প্রথমে মানুষ বুঝতে পারেনি এর পরিণতি কি হবে। ধীরে ধীরে জল বাড়তে থাকে, ক্ষেত ডুবে যায়, ঘরবাড়ি ডুবে যায়, আর একসময় পুরো রাইমা সাইমা উপত্যকা জলের নিচে চলে যায়। সরকারি হিসেবে বলা হয় 2558 পরিবার বাস্তুচ্যুত হয়েছে, কিন্তু বাস্তবে এই সংখ্যা অনেক বেশি ছিল। প্রায় 8000 থেকে 10,000 পরিবার, অর্থাৎ প্রায় 70,000 মানুষ এই প্রকল্পের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। আর উচ্ছেদ প্রক্রিয়াটা ছিল খুব বেশি ভয়ঙ্কর। এই উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত নির্মম। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, এমনকি হাতি ব্যবহার করে ঘর বাড়ি ভেঙে ফেলা হয়। মানুষকে জোর করে তাদের ভিটে মাটি থেকে সরিয়ে দেওয়া হয়। পঞ্চারাম রিয়াং স্মরণ করেন, যখন বাঁধ নির্মাণ শুরু হলো, সরকার হাতি ও পুলিশ নিয়ে এলো। হাতি দিয়ে আমাদের ঘর ভেঙে দেওয়া হয়েছিল, আর পুলিশ পাহারা দিচ্ছিল যাতে কেউ বাধা দিতে না পারে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘর ভেঙে যেতে দেখেছি, আমাদের পূর্বপুরুষের স্মৃতি ভেঙে যেতে দেখেছি, এবং আমাদের চাষের জমি জলের তলে ডুবে যেতে দেখেছি। অনেক মানুষ অন্য জায়গায় যেতে বাধ্য হয়, কেউ পাহাড়ি এলাকায়, কেউ অন্য রাজ্যে, কেউ আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যায়। পুরো সমাজ ভেঙে যায়। আর এখনও গেলে দেখা যায় কিছু উপজাতি পরিবার সেই টুইটুম্বুর জলের পাহাড়ি অঞ্চলে গাইরং বা টঙ্গর বানিয়ে সেখানে বসবাস করছে। আরেকটি বড় সমস্যা ছিল জমির অধিকার। অনেক আদিবাসী পরিবারের কাছে জমির কোনো সরকারি কাগজ ছিল না, কারণ তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করত। জমির কাগজ কি হয় এই ব্যাপারে তাদের কোনো ধরনের ধারণাই ছিল না। 1960 সালের আইন অনুযায়ী জমির মালিকানা রাষ্ট্রের অধীনে চলে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং শুধু ক্ষতিগ্রস্ত নয়, জমি থেকে তারা বঞ্চিত হয়। ঘর হারালো, জমি হারালো, কিন্তু কোনো ক্ষতিপূরণ তারা পায়নি। জমি হারানোর পর মানুষ বাধ্য হয় নতুন জীবনের সন্ধানে। কৃষিকাজ বন্ধ হয়ে যায়, তখন তারা মাছ ধরা শুরু করে। যারা কখনো জেলে ছিল না, তারা জেলে হয়ে যায়। নাঙ্গলের জায়গায় আসে জাল, গরুর জায়গায় আসে নৌকা। শুরুর দিকে সরকার ডুম্বুরে বিভিন্ন মাছ ছাড়ে, কাতলা, রুই, তেলাপুয়া, মৃগেল। ডুম্বুর হয়ে ওঠে ত্রিপুরার সবচেয়ে বড় মাছের উৎস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় অতিরিক্ত মাছ ধরা, পর্যাপ্ত মাছ ছাড়ার অভাব এবং বাইরের ব্যবসায়ীদের প্রভাব সব মিলিয়ে মাছের পরিমাণ কমে যায়। লাইসেন্সের খরচ বাড়তে থাকে। প্রায় 10,000 টাকা পর্যন্ত লাইসেন্স দিতে হয়, কিন্তু মাছের দাম কম হয়। স্থানীয় জেলেরা তেমন লাভ করতে পারেনি। মাঝখানে ব্যবসায়ীরা লাভ করে, কিন্তু যারা সব হারিয়েছে তারা এখনও সংগ্রাম করে যাচ্ছে। মহিলাদের জীবন আরও কঠিন হয়ে পড়ে। তারা এখন জাল মেরামত করে, মাছ শুকায়, পর্যটকদের জন্য কাজ করে। তাদের শ্রম বেড়েছে, কিন্তু নিরাপত্তা এবং স্থিতিশীলতা কমে গেছে। আজ ডুম্বুর একটি পর্যটন কেন্দ্র। মানুষ এখানে আসে, উপভোগ করে, ছবি তুলে। এই জায়গাটি এখন নারকেল কুঞ্জ নামে পরিচিত, যেখানে দ্বীপগুলিতে নারকেলের গাছ লাগানো হয়েছে, কিন্তু সৌন্দর্যের আড়ালে যে ইতিহাস লুকিয়ে আছে তা খুব কম মানুষ জানে, এবং ইতিহাসের কোনো পাতায় বা বিদ্যালয় কলেজগুলিতে সেগুলি বলা হয় না, বা কোনো সংবাদপত্র সেগুলি উল্লেখ করে না। যারা সব হারিয়েছে তাদের জন্য ডুম্বুর কোনো স্বর্গ নয়, এটা একটি স্মৃতি, একটি ক্ষত। গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের প্রতিশ্রুতি ছিল 15 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু বহু বছর পরও এই প্রকল্প সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। তবুও এটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা চলছে। প্রশ্ন হলো, ভুল কি আবার করা হবে? ডুম্বুর আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরে। উন্নয়ন কি সত্যিই উন্নয়ন, যদি তার জন্য হাজার হাজার মানুষ তাদের ঘর হারায়? একটি প্রকল্প কি সফল যদি তা বিদ্যুৎ না দিতে পারে? মানুষের জীবন কেন ধ্বংস করবে? ডুম্বুর শুধু একটি হ্রদ নয়, এটি একটি স্মৃতি, একটি সতর্কবার্তা।
এটি আমাদের শেখায় উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষ। যদি মানুষ হারিয়ে যায় তাহলে সেই উন্নয়ন অসম্পূর্ণ। পরের বার আপনি যখন ডুম্বুর লেক দেখবেন তখন শুধু তার সৌন্দর্য না, একটু থেমে ভাববেন এই জলের নিচে কি আছে। কারণ ইতিহাস কখনো পুরোপুরি হারায় না, এটা শুধু লুকিয়ে থাকে। আর এই লুকিয়ে থাকার মধ্যেই ত্রিপুরার ইতিহাস রয়েছে। ত্রিপুরার জাতিবিদ্বেষ, ত্রিপুরার দাঙ্গা, ত্রিপুরার উগ্রপন্থী সমস্যা, উপজাতি বাঙালি সংঘর্ষ, ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ, প্রত্যেকটার পেছনে এর ইতিহাস কি লুকিয়ে নেই? কমেন্ট করে জানাবেন এর পেছনে কি নির্মম ইতিহাস লুকিয়ে আছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এ সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওটা আরও সমৃদ্ধ হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন।